ওয়েলকাম টু ডব্লিউবিসিএস সুইট ড্রিমস। ডব্লিউবিসিএস সুইট ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং। সবাই তৈরি হয়ে নাও 14ই নভেম্বর 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে। আর একটি খাতা পেন রাখো সবাই, যাতে তোমরা কিছু কিছু ইম্পর্টেন্ট নোট থাকবে সেগুলো নোট ডাউন করে নিতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তাহলে আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি কী আছে দেখে নেওয়া যাক। কী বলেছে, সাম্প্রতি ভারতের স্বপ্রতিষ্ঠিত সর্বাধিক উপার্জনকারী মহিলা হলেন কে? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। কী বলেছে কোশ্চেনটি, সাম্প্রতি ভারতের স্বপ্রতিষ্ঠিত সর্বাধিক উপার্জনকারী মহিলা কে হলেন, মানে কোন মহিলা যিনি নিজে স্বপ্রতিষ্ঠিত এবং ভারতের সবথেকে বেশি টাকা ইনকাম করেন। রাইট অ্যান্সার কী আছে? রাইট অ্যান্সার হচ্ছে এ দাগ ফাল্গুনী নায়ার। ভারতের সব থেকে বেশি টাকা উপার্জনকারী মহিলা এবং তিনি নিজেই স্বপ্রতিষ্ঠিত, তিনি হচ্ছে ফাল্গুনী নায়ার। এর সম্পর্কে একটু ডিটেলস জানো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে কি বলেছে, বিশ্বের সবচেয়ে ধনী স্বপ্রতিষ্ঠিত ব্যক্তিদের তালিকায় উঠে এলেন ফাল্গুনী নায়ারের নাম। এবং তিনি কি করেন বা কি কোম্পানি চালান? তিনি চালান হচ্ছে বিউটি স্টার্টআপ নাইকা। এই হচ্ছে তার কোম্পানি। কি বলেছে? নাইকা। এবার দেখো যে এই কোম্পানিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। 2012 সালে বিউটি স্টার্টআপ নাইকা প্রতিষ্ঠিত করেছিলেন ফাল্গুনী নায়ার। এবং 70টিরও বেশি স্টোর ছাড়াও এবং অনলাইনের সমস্ত সামগ্রী স্থানে এর বিক্রেতা আছে এবং শ্রেষ্ঠ স্থানে নাইকা উঠে এসেছে। আর আরেকটি জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট, যে এই নাইকা এত বড়ই একটা কোম্পানি হয়েছে যে ব্রিটানিয়া, গোদরেজ এবং ইন্ডিগোর মতো বড় বড় সংস্থান সমান হয়ে দাঁড়িয়েছে, সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। এবং এই নাইকার যে অর্ধেক মালিকানা রয়েছে এই ফাল্গুনী নায়ারের। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 6.5 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 48,000 কোটি টাকা। একটা সংক্ষেপেই এটার ডিটেলস বলছি যে সম্প্রতি ভারতের স্বপ্রতিষ্ঠিত সর্বাধিক উপার্জনকারী মহিলা কে হলেন? 1 নম্বর অপশান ফাল্গুনী নায়ার। এবং ইনি কি কোম্পানির জন্য বা কি কোম্পানি চালায়, পরীক্ষা এইভাবেও আসতে পারে যে নাইকা এই কোম্পানিটি চালান। এর অর্ধেক মালিকাংশ হচ্ছে ফাল্গুনী নায়ারের। নেক্সট কোশ্চেনটি কি আছে, সড়ক সুরক্ষার জন্য কোন রাজ্য সরকার রক্ষা পোর্টাল চালু করলো বা অ্যাপ চালু করলো? খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাইট অ্যান্সার কি আছে? রাইট অ্যান্সার হচ্ছে সিদাগ অপশান উড়িষ্যা। কি বলেছে, সড়ক সুরক্ষার জন্য কোন রাজ্য সরকার রক্ষা পোর্টাল চালু করলো, বা এখানে রক্ষাও বলতে পারো, পোর্টাল চালু করলো। এ সম্পর্কে ডিটেলস কিছু তথ্য জেনে নেওয়া যাক যে এই পোর্টালটা কি। দেখো এখানে কি বলেছে, যে উড়িষ্যা রাজ্য সরকার রাস্তা দুর্ঘটনার প্রথম প্রতিক্রিয়াদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রক্ষক নামে তার প্রথম ধরনের সড়ক নিরাপত্তা উদ্যোগ চালু করলো। কি বলেছে? রক্ষক নামে, রাস্তা দুর্ঘটনার জন্য, রাস্তায় যেসব দুর্ঘটনা হবে তার প্রতিরোধ করার জন্য। এই কর্মসূচির আয়ত্তে 300 জন মাস্টার শিক্ষক ও 30,000 স্থানীয় লোককে প্রশিক্ষণ দেবে উড়িষ্যা সরকার। তারপরে কি বলেছে? তারপর বলেছে যারা দুর্ঘটনাপ্রবণ স্থানের কাছাকাছি অবস্থিত খাবারের দোকান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই রক্ষা যে পোর্টাল এটা চালু করলো হচ্ছে উড়িষ্যা সরকার, এবং এটিকে যে রাস্তায় যে সমস্ত দুর্ঘটনা হবে সেইগুলো যাতে দুর্ঘটনা এবং তার সাথে সাথে প্রতিক্রিয়া কিছু করা যায়, তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া কিংবা দুর্ঘটনায় যারা আহত হবে তাদের হসপিটালে নিয়ে যাওয়া, সেই জন্যই কিন্তু এই পোর্টালটি চালু করেছে। এবং তাদের প্রশিক্ষণ দেবে উড়িষ্যা সরকার এবং 300 জন মাস্টার শিক্ষক প্রশিক্ষণ থাকবে আর 30,000 যে স্থানীয় লোককে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং তারা কিসের সাথে যুক্ত থাকবে, কোন লোকদের সাথে? তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ থাকবে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে থাকবে। আর যে সমস্ত রাস্তার কাছাকাছি যে সমস্ত খাবারের দোকান আছে সেখানে যারা কাজ করে কিংবা যাদের ব্যবসা, তাদের কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হবে। এই প্রশিক্ষণটার প্রকল্পটার নামই হচ্ছে কিন্তু রক্ষা। আর এর সম্পর্কে কিছু ডিটেলস জানো, যে উড়িষ্যার বর্তমানে চিফ মিনিস্টার কে আছে? নবীন পটনায়ক। আর গভর্নর কে আছে উড়িষ্যার? গণেশী লাল। আর একটি জিকে কোশ্চেনের সাথে অ্যাড করা হয়েছে বোনাস তোমাদের এটাই, প্রাচীনকালে উড়িষ্যার নাম কি নামে পরিচিত ছিল? কলিঙ্গ। আরেকটা কোশ্চেন দেখে রাখো, যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এই কোশ্চেনটি সেভ ড্রাইভ সেভ লাইফ এটি কোন সরকারের প্রকল্প? এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এটি কত সালে লঞ্চ করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8 জুলাই 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইফ
হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের 8 জুলাই 2016 সালে এটি লঞ্চ করা হয়েছিল। এই সেম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও যেমন সেভ ড্রাইভ সেভ লাইফকে মানুষের সচেতনা করার জন্য করা হয়েছিল, আর সেম উড়িষ্যা সরকার এরকম রক্ষা লঞ্চ করলো, এই যাতে পথ দুর্ঘটনা এড়ানো যায় এবং কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে যে সমস্ত আহত ব্যক্তিদের হসপিটালে নিয়ে যায় কিংবা ট্রিটমেন্ট করা যায় সেই জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলো নেক্সট কোশ্চেনটি কি আছে দেখে নেওয়া যাক যে কি বলেছে। এনসিবির প্রধান নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সারটি কি আছে দেখা যাক। রাইট অ্যান্সারটি ডিদাক সত্য নারায়ণ প্রধান। এনসিবির প্রধান নির্বাচিত হয়েছেন কে? সত্য নারায়ণ প্রধান। এনসিবির সম্পর্কে কিছু ডিটেলস জেনে রাখো তোমরা, যে এনসিবির ফুল ফর্ম কি। এনসিবির ফুল ফর্ম হচ্ছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এনসিবির ফুল ফর্ম হচ্ছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এটি কত সালে গঠন করা হয়? এটি 1986 সালে 17 মার্চ গঠন করা হয়। আর এটির হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এই তিনটেই কিন্তু ফুল ফর্ম যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে এনসিবির ফুল ফর্ম কি নারকোটিক কন্ট্রোল ব্যুরো এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে, আর হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর সত্যনারায়ণ প্রধান কত সাল পর্যন্ত থাকবে? 2024 সাল পর্যন্ত থাকবে। নেক্সট কোশ্চেনটি কি আছে দেখে নেওয়া যাক যে কি বলেছে। নেহরু দ্য ডিবেটস দ্য ডিফাইন্ড ইন্ডিয়া বইটি কে লেখেন? রাইট অ্যান্সারটি কি আছে দেখো। রাইট অ্যান্সার হচ্ছে বি দাগ অপশান ত্রিপুর দমন সিংহ এবং আদিল হোসেন। নেহরু দ্য ডিবেটস দ্য ডিফাইন্ড ইন্ডিয়া এই বইটি কে লেখেন? ত্রিপুর দমন সিংহ এবং আদিল হোসেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর সম্পর্কে কিছু ডিটেলস জেনে রাখো যে এই বইটি কী সম্পর্কে লেখা। এই বইটি লেখা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের প্রথম প্রায় প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর সম্পর্কে লেখা, এবং তার টোটাল যে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ সম্পর্কে কি কি হয়েছিল সমস্ত কিছুই কিন্তু এই বইতে লেখা আছে। এইখানে ডিটেলসটি দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারবে। আর দুটো তিনটে জিকে কোশ্চেন দেখো, যে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে ছিল? জওহরলাল নেহরু। কত সালে জন্মগ্রহণ করেছিল? 1889 সালে 14ই নভেম্বর, এবং মারা গিয়েছিল কত সালে? 1964 সালে 27শে মে মারা গিয়েছিলেন। পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখে নেওয়া যাক যে কি বলেছে। স্পেস এক্স এ কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রথম ক্রু 3 মিশনে যোগদান করবে? রাইট অ্যান্সার কি আছে এক দাগের রাইট অ্যান্সার হচ্ছে এ দাগ অপশান রাজাচারী। কি বলেছে? স্পেস এক্সে কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রথম ক্রু 3 মিশনে যোগদান করবে? রাজাচারী। এ সম্পর্কে কিছু ডিটেলস জেনে রাখি যে এই মিশনটি কি। এই মিশনটি কি বলেছে? স্পেস এক্স 3 ক্রু হলো একটি ক্রু ড্রাগন মহাকাশযানের তৃতীয় অপারেশন ফ্লাইট এবং বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের চতুর্থ সামগ্রিক ক্রুড অরবিটাল ফ্লাইট। মিশনটি সফলভাবে 11 নভেম্বর 2021 তারিখে এটি ইউটিসির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে এখান থেকে কিছু জিকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটি দেখে রাখো যে এটি কবে করা হয়েছে? 2021 সালের নভেম্বর মাসে করা হয়েছিল। আর এই ক্রু 3 মিশনে কে গেছিল ভারতের হয়ে? রাজাচারী ভারতের হয়ে গেছিলেন। আর যে স্পেস এয়ারক্রাফটটিতে গেছিল সেই এয়ারক্রাফটের নামকে ক্রু ড্রাগন, এটি হচ্ছে তার এয়ারক্রাফটের নাম। এবার স্পেস এক্সের সম্পর্কে কিছু ডিটেলস জানো, যে স্পেস এক্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 6 মে 2002 সালে স্পেস এক্স প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর ফাউন্ডারকে ইলন মাস্ক, আর এর হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। পরবর্তী কোশ্চেনটি কি আছে? পুনরায় জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সামনে যে কোনো পরীক্ষায় তোমাদের এটা আসতে চলেছে। রাইট অ্যান্সারটি দেখে নেওয়া যাক কি আছে। রাইট অ্যান্সার হচ্ছে ডি দাগ ফুমিও কিশিদা। কি বলেছে? পুনরায় নতুন আর কি জাপানের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছে? ফুমিও কিশিদা। জাপান সম্বন্ধে কিছু ডিটেলস জেনে রাখো, যে জাপানের ক্যাপিটাল কি? টোকিও। আর এই টোকিও কিন্তু যে লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? জাপানের টোকিওকে। আর জাপানের ল্যাঙ্গুয়েজ কি? জাপানের যেমন জাপানিজ। আর জাপানের কারেন্সি কি? অফিসিয়াল কারেন্সি হচ্ছে ডলার। আর ফুমিও কিশিদা হচ্ছে ইনি। নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। মাই সার্কেল ইলেভেনের নতুন অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সারটি দেখে নেওয়া যাক কি। রাইট অ্যান্সার হচ্ছে সি দাগ অপশান যে মোহাম্মদ সিরাজ। মাই সার্কেল ইলেভেন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নির্বাচিত হলো? মোহাম্মদ সিরাজ। এই মাই সার্কেল ইলেভেন সম্পর্কে কিছু ডেটা তোমরা জেনে রাখো, তথ্য তোমরা জেনে রাখো, যে
মাই সার্কেল 11 হলো একটি ভারতীয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। 2019 সালে এটি চালু হয়। মাই সার্কেল 11 কত সালে চালু হয়? 2019 সালে এটি চালু হয়। আর এটি কি? এটি হচ্ছে অনলাইন গেমিং বা গেমিং কোম্পানি, এবং অনলাইনে এটি একটি রামি ব্যবসা পরিচালনা করে। এছাড়া আরেকটি জনপ্রিয় যেটি আছে অনলাইন গেমিং অ্যাপ, সেটি কি? ড্রিম 11। এটিরও সম্প্রতি ক্যাম্পেনিং করে, লেটেস্ট ক্যাম্পেনিং, এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে কে ছিল দেখে নাও, যে রোহিত শর্মা, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এবং শেখর ধাওয়ান। এছাড়া কিন্তু MS ধোনিও কিন্তু এই ড্রিম 11-এর সাথে যুক্ত। তাই তোমাদের এই যে কোনো পরীক্ষায় কিন্তু এই বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু আসে। নেক্সট কোশ্চেনটি কি আছে দেখে নেওয়া যাক, যে 72তম গ্র্যান্ড মাস্টার হলেন কে? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? 72তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? রাইট আনসার হচ্ছে অপশন মিত্রপ গুহ। 72তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? মিত্রপ গুহ। তাহলে দেখে নেওয়া যাক এর কিছু ডিটেলস, যে এই গ্র্যান্ড মাস্টার যে প্রতিযোগিতা হলো 72তম, এটি কোথায় হয়েছিল? এটি এবার হয়েছিল সাইবেরিয়ায় হয়েছিল। ডিটেলসটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে, আমরা এই ডিটেলস বললাম না, এখানে পজ করে ভিডিওটি দেখে নিতে পারবে। এই 72 গ্র্যান্ড মাস্টার এটি কোথায় হয়েছিল? সাইবেরিয়ায় হয়েছিল। আর এই মিত্রপ গুহ, এনার বয়স কত? এনার বয়স মাত্র 20 বছর বয়সে তিনি এই খেতাবটি জিতেছেন। যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতার জন্য চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করবে, যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে, আর কোনো ভিডিও যাতে মিস না হয়। এছাড়া নিচে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। ওখানে প্রতিনিয়ত মক টেস্ট কুইজ, বিভিন্ন সরকারি চাকরির আপডেট, কোন পরীক্ষা কবে কখন হবে, কোনো আপডেট আসলেই কিন্তু প্রথমে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে থাকি। তাই তোমরা সবাই নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারবে। পরবর্তী কোশ্চেনটি দেখো, যে কি আছে, ভারতের প্রথম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলেছে? ভারতের প্রথম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? রাইট অ্যান্সার কি বলেছে? ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ভারতের প্রথম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে ডিটেলস কিছু জেনে রাখো, যে কি বলেছে, ভারতের প্রথম শারীরিক জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠান বিজু পাট্টনিয়াক স্টেডিয়ামে হয়েছিল। প্রথম যেটি হয়েছিল, এই ভারতের প্রথম জাতীয় যোগাসন অনুষ্ঠিত হবে কবে থেকে হবে? 11 থেকে 13ই নভেম্বর। আর এটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? যে বিজু পাট্টনায়ক স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে 11 থেকে 13ই নভেম্বর। আর এখানে কি বলেছে? 500টিরও বেশি প্রতিযোগী এই ফিজিকে এখানে অংশগ্রহণ নেবে। এই যে যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, 500টিরও বেশি প্রতিযোগী এখানে অংশগ্রহণ নেবে। এবং এখানে আরেকটি ডিটেলস দেখো, যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2021-এ পুরুষ এবং মহিলা উভয় বিভাগের জন্য এই যোগাসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কি খেলো ইন্ডিয়ায় যুব গেমস 2021-এ যারা খেলেছিল, কিন্তু তারা সবাই কিন্তু এই জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখো, যে কি বলেছে, নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? আর কি প্রত্যেক বছর এই নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে বিরাগ অপশন 12ই নভেম্বর। প্রত্যেক বছর এই দিবসটি পালন করা হয়। আর এর সম্পর্কে ছোট্ট একটি ডিটেলস জেনে রাখো, যে এটি সবার প্রথম কত সালে করা হয়েছিল? এটি সবার প্রথম করা হয়েছিল 2009 সালে 2ই নভেম্বর। এটি সবার প্রথম এই নিউমোনিয়া দিবসটি করা হয়েছিল। আর এই বছর এটির থিম কি বলেছে? এই বছর এটির থিম হচ্ছে ফাইটিং এগেনিস্ট দ্য ডিজিজ অ্যান্ড রিডিউসিং দ্য বার্ডান অফ দ্য ডিজিজ অন হেলথ অর্গানাইজেশন। এটির হচ্ছে এই বছরের থিম। তাহলে এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স 10টি। এবার দেখে নেওয়া যাক গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাসটি দেখে নাও। গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম কী ছিল? সাম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চতুর্থ স্করপিয়ন সাবমেরিন হলো কোনটি নিযুক্ত হলো? রাইট অ্যান্সার হচ্ছে INS ভিলা। ডিটেলস কালকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, যাদের দরকার তারা ভিডিওটি পজ করে এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা নোট ডাউন করে নিতে পারবে। নেক্সট কোশ্চেনটি গতদিনের কী ছিল? CISF এর নতুন ডিজি কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হচ্ছে শিলবর্ধন সিং। CISF এর নতুন ডিজি নির্বাচিত হয়েছে শিলবর্ধন সিং। পরবর্তী কোশ্চেনটি কি? NDRF এর নতুন চিফ নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার হচ্ছে অতুল কারওয়াল। NDRF এর নতুন চিফ নির্বাচিত কে হয়েছেন? অতুল কারওয়াল। পরবর্তী কোশ্চেনটি কি আছে? ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার
হচ্ছে আর হরি কুমার। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান কে নির্বাচিত হয়েছেন? আর হরি কুমার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার রাজ্য জুড়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঞ্জাবি ভাষাকে বাধ্যতামূলক করলো? রাইট অ্যান্সার হচ্ছে এ দাগ অপশন পাঞ্জাব। কি বলেছে? কোন রাজ্য সরকার রাজ্য জুড়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঞ্জাবি ভাষাকে বাধ্যতামূলক করলো? রাইট অ্যান্সার হচ্ছে পাঞ্জাব সরকার। পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 101তম দেশ হিসেবে যোগদান করলো কে? কি বলেছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 101তম দেশ হিসেবে যোগদান করলো কোন দেশ? রাইট অ্যান্সার ইউএসএ। নেক্সট কোশ্চেন, স্ট্যান্ডার্ড সিকিউরিটি লিমিটেডের সিইও নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার রাজীব শ্রীবাস্তব। নেক্সট কোশ্চেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রথম মহিলা সহসভাপতি নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার ডি, লেসলি মার্ডোচ। পরবর্তী কোশ্চেন কি আছে? জনজাতীয় গৌরব দিবস কবে পালন করা হবে? জাতীয় জনজাতি গৌরব দিবস কবে পালন করা হবে? রাইট অ্যান্সার 15ই নভেম্বর। পরবর্তী কোশ্চেন, ভারতীয় টি-20 দলের পরবর্তী অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে? রাইট অ্যান্সার হচ্ছে সিদাক রোহিত শর্মা। তাহলে টোটাল এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই জানাবে, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা আরও কী জানতে চাও, সমস্ত কিছু যে কোনো ইমপ্রুভ করতে হলে কিছু যদি জানতে চাও নিচে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সাফল্যই তোমাদের আসবেই।